নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। উত্তরবঙ্গ থেকে ফিরেই স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা। অভিযানের পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। ৩.৫ বছর পর জেল মুক্তি, হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে পার্থ। সোমেই জামিনে মুক্তির শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় মৃত অন্তত ১২। বিস্ফোরণের আগে উত্তর ভারতে উদ্ধার বিস্ফোরণ। নাশকতার ছক কষে কি দিল্লিতে বিস্ফোরণ? চলছে তদন্ত। প্রকাশ্যে দিল্লি বিস্ফোরণের মূল পান্ডার ছবি। সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়ির বর্তমান মালিক ওমর মোহাম্মদ। তার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরই সতর্কতা জারি কলকাতা সহ একাধিক শহরে। কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন, এমনকি হোটেলে শুরু নাকা চেকিং। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আচমকাই রটে যায় বর্ষায়ন অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। এরপরই বাবা বেঁচে আছেন জানালেন কন্যা এশা দেওয়াল, সরব হন হেমাও। উত্তরবঙ্গ থেকে ফিরেই স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সেই অভিযানের পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। উত্তরবঙ্গ থেকে ফিরেই স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। সেই যানের পোশাকি নাম মোবাইল মেডিকেল ইউনিট। এই অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের আমূল পরিবর্তনের কথা তুলে ধরে বলেন, ১৪ বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব এসেছে। বক্তব্যের সপক্ষে একাধিক পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানগুলি স্বয়ংসম্পূর্ণ। এই যানের মধ্যেই থাকবেন চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানরা। রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামও, রয়েছে ওষুধ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে এই যানগুলি। গাড়িগুলিতে ৩৫টি শারীরিক পরীক্ষা করা যাবে। বিনামূল্যে এই পরিষেবা পাবেন রাজ্যবাসী। এই পরিষেবা চালাতে প্রতি মাসে ২,৫০,০০,০০০ টাকা খরচ করবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে, ২১০টি যান প্রস্তুত রয়েছে। প্রথম দফায় ১১০টি মোবাইল মেডিকেল ইউনিট উদ্বোধন করা হলো। সেগুলি জেলায় জেলায় পৌঁছে যাবে। যেখানে যানগুলি যাবে আগেই সেই বিষয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, মোবাইল মেডিকেল ইউনিটের সাহায্যে বিশেষ করে উপকৃত হবেন গর্ভবতী মায়েরা। অনেক রোগের চিকিৎসা হবে। প্রয়োজনে কাউকে রেফার করা হলে সেই ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। তার সরকার স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে বলে একাধিক পরিসংখ্যান তুলে ধরেন তিনি। স্বাস্থ্যসাথী, টেলিমেডিসিন পরিষেবা থেকে একাধিক প্রকল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, রাজ্যে নতুন ১৪টি সরকারি মেডিকেল কলেজ তৈরি হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৭০,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ১৩,৫০০রও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, ৭৬টি সিসিইউ তৈরি করা হয়েছে জেলায়। ১১৭টি ন্যায্যমূল্যের ওষুধের দোকান করা হয়েছে। ৪০,০০০ বেড বেড়েছে সরকারি হাসপাতালগুলিতে। হাই নিউজ নেটওয়ার্ক। ৩.৫ বছর পর জেল মুক্তি, হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে পার্থ। সোমেই জামিনে মুক্তির শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। সোমেই জামিনে মুক্তির শর্ত পূরণ হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের। তবে তিনি কবে বাড়ি ফিরতে পারবেন তা নিয়ে সংশয় ছিল, কারণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আদালতের নির্দেশ মিলতেই সবুজ সংকেত দিয়েছে চিকিৎসকেরা। মঙ্গলবার ৩.৫ বছর পর নাকতলার বাড়িতে ফিরছেন পার্থ। তাকে স্বাগত জানাতে হাসপাতাল চত্বরে ব্যানার, পোস্টার হাতে অপেক্ষায় অনুগামীরা। ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেফতার হন অর্পিতা। পরে পার্থকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেই তাদের তরফে পার্থকে শোন অ্যারেস্ট বা গ্রেফতার করা হয়।
সেই থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। দীর্ঘদিন পর প্রথমে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে অন্য মামলায় নিম্ন আদালতেও জামিন পান তিনি। তবে তাতেও জেল মুক্তি হয়নি তার, কারণ সিবিআই এর মামলার খাড়া ঝুলছিল। সবশেষে গত সেপ্টেম্বরে সিবিআই এর মামলাতেও জামিন পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু 3 মামলায় জামিনের পর বন্দী থাকতে হয়েছিল পার্থকে, কারণ সুপ্রিম কোর্ট ইডির মামলায় জামিন দিলেও মুক্তির শর্ত হিসেবে জানিয়েছিল সিবিআই এর বিশেষ আদালতে এসএসসির গ্রুপ সি, নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় চার্জ গঠন করে বিচার পর্ব শুরু করতে হবে। 14 নভেম্বরের মধ্যে 3 মামলায় 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপরই জামিনে মুক্তি পাবেন পার্থ। সেই মতোই সোমবার 8ম সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এরপরই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুক্তির আর্জি জানান তার আইনজীবী। আদালত সম্মতি দিয়ে রিলিজ অর্ডার পাঠায় প্রেসিডেন্সি জেল ও হাসপাতালে। তার ভিত্তিতেই এদিন হাসপাতাল থেকে সরাসরি বাড়ি ফিরবেন পার্থ। 3.5 বছর পর পার্থকে স্বাগত জানাতে প্রস্তুত তার অনুরাগীরা। হাসপাতালের বাইরে কার্যত ভিড়, প্রায় সকলের হাতেই পোস্টার, তাতে লেখা, বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কেই চাই। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সন্ধ্যায় রাজধানীর বুকে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এদিকে সোমবার সকালেই উত্তর ভারতে উদ্ধার হয়েছে 2900 কেজি বিস্ফোরক। তারপরই বিস্ফোরণ ঘটে দিল্লিতে। নাশকতার ছক কষে কি দিল্লির এই বিস্ফোরণ? নাশকতার ছক কষে কি দিল্লিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে? এই প্রশ্নকে ঘিরে এখন তোলপাড় গোটা দেশ। সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে 360 কেজি আরডিএক্স তৈরির মশলা উদ্ধার করেছিল পুলিশ। পরে জম্মু কাশ্মীর পুলিশ জানায়, উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর সোমবার সন্ধ্যাতেই দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয় অন্তত 12 জনের। এই 2 ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা। 2টি বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে। 1, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার পরেই কি সন্দেহভাজনরা সতর্ক হয়ে যান? তাই কি নানা জায়গায় লুকোনো বিস্ফোরক গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল? 2, ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই অবশিষ্ট বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে ফেলেছেন তারা। তদন্তকারীদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল জনবহুল এলাকায় পরিকল্পনা মাফিক গাড়ি বিস্ফোরণের ছক ছিল, কিন্তু সেই তত্ত্ব এখন খুব বেশি জোরালো নয়। দিল্লি বিস্ফোরণের সম্ভাব্য ফরিদাবাদ যোগ নিয়ে আরও একটি প্রমাণ মিলেছে বলে খবর। দৈনিক ভাস্করের প্রতিবেদনে একটি বিস্ফোরণ স্থলের ভিডিও প্রসঙ্গ উদ্ধৃত করে বলা হয়েছে, গাড়িতে বিস্ফোরণের পরই কমলা রঙের আগুন দেখা গিয়েছে। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, সাধারণত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটলে এই ধরনের আগুন দেখা যায়, কারণ অ্যামোনিয়াম নাইট্রেট জ্বলে যাওয়ার পর নাইট্রোজেন অক্সাইড এবং অ্যামোনিয়া নির্গত হয়। ঘটনাচক্রে ফরিদাবাদ থেকে এই অ্যামোনিয়াম নাইট্রেটই উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে যে গাড়িতে বিস্ফোরণটি ঘটেছে সেই গাড়িটিকে গত 20 সেপ্টেম্বর ভুল জায়গায় পার্ক করানো হয়েছিল, আর সেই কারণে 1500 টাকা জরিমানাও নেয় পুলিশ। সোমবার সন্ধ্যায় যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি নম্বর প্লেট হরিয়ানার। সেই সূত্র ধরে জনৈক মোহাম্মদ সালমান নামে এক ব্যক্তিকে সোমবার রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি তারই নামে রেজিস্ট্রেশন করা আছে বলে দাবি পুলিশ সূত্রের। যদিও জানা যাচ্ছে, পুলিশি জেরায় সালমান জানিয়েছেন তিনি গাড়িটি পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করে দিয়েছিলেন। তবে গাড়ির নথিপত্রে এখনও নাম বদল হয়নি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই গাড়িটির বর্তমান মালিক ছিলেন পুলওয়ামার এক চিকিৎসক, নাম ওমর মোহাম্মদ। কিভাবে ফরিদাবাদ চক্রের খোঁজ পেল পুলিশ? কাশ্মীরে নাশকতার উদ্দেশ্যে সম্প্রতি একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে। সামাজিক কর্মকাণ্ডের আড়ালে তৈরি হতো নাশকতার ছক। এমন খবর পাওয়ার পরই তদন্তে নামে জম্মু কাশ্মীর পুলিশ।
সেই তদন্তে নেমে 19 অক্টোবর শ্রীনগরে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের সমর্থনে পোস্টার সাটার অভিযোগে চিকিৎসক আদিল আহমেদ রাদারকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। একে একে বেরিয়ে আসে কয়েকজনের নাম। আদিলকে জেরা করে আরও এক চিকিৎসকের হদিশ পায় পুলিশ। তদন্তকারী সূত্রে খবর, কাশ্মীরে নাশকতার উদ্দেশ্যে যে বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়েছে তারা সামাজিক কর্মকাণ্ডের আড়ালে তৈরি করত নাশকতা ছক। এছাড়া ব্যক্তি বিশেষকে চিহ্নিত করে জঙ্গি গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এই চক্রের তদন্তে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। ধৃতেরা হলেন আরিফ নিসরদার, ইয়াসির উল আশরাফ, মাকসুদ আহমেদ দার, ইরফান আহমেদ, জামির আহমেদ। আদিলের সূত্র ধরে খোঁজ মেলে চিকিৎসক মুজাম্মিল আহমেদের। জেরায় প্রকাশ্যে আসে ফরিদাবাদের বিস্ফোরকের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। দুদিনের জন্য ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন ষড়যন্ত্রকারীরা কেউই রেহাই পাবে না। 2 দিনের জন্য ভুটান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখান থেকেই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন তদন্তকারীরা বিষয়টি ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছাবে, ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না। মঙ্গলবার তাকে বলতে শোনা যায়, আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। কাল সন্ধ্যায় দিল্লিতে হওয়া ভয়াবহ দুর্ঘটনায় সকলের মনই যন্ত্রণাক্লিষ্ট। আমি আক্রান্তদের পরিবারের দুঃখকে বুঝি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে। আমি কাল রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলাম, আলোচনাও করেছি। যোগসূত্রগুলিকে যুক্ত করা হচ্ছিল। আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে, ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था। जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. মঙ্গলবার সকালেই তার বিমান উড়ে যায় ভুটানের উদ্দেশ্যে। পরে তিনি নিজেই এক্স হ্যান্ডেলে তার ভুটান পৌঁছানোর খবর দেন, শেয়ার করেন ছবিও। তিনি লিখেছেন, ভুটানে অবতরণ করেছি। বিমানবন্দরে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রীর টোবগের প্রতি কৃতজ্ঞতা। এই সফর আমাদের 2 দেশের মধ্যে বন্ধুত্ব ও সাহসিকতার গভীর বন্ধনকে প্রতিফলিত করবে। বিশ্বাস, সদিচ্ছা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সময় পরীক্ষিত অংশদারিত্ব রয়েছে ভারত ও ভুটানের মধ্যে। এই সফরে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে আমি উন্মুখ। ভুটানের চতুর্থ রাজা গিমসে সিংগে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকীতে যোগ দিতেই মূলত ভুটানে গিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এর পাশাপাশি প্রধানমন্ত্রী সেরিং টোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এছাড়াও পুনাত সাংচুং 2 জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্প চালু হলে উভয় দেশের বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্য আরও মজবুত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত দোষীদের কাউকেই রেয়াত করা হবে না, প্রত্যেককে বিচারের আয়তায় আনা হবে। মঙ্গলবার এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে দিল্লি বিস্ফোরণের ঘটনা মর্মান্তিক বলে উল্লেখ করেন তিনি।
দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত দোষীদের কাউকেই রেয়াত করা হবে না, প্রত্যেককে বিচারের আয়তায় আনা হবে। মঙ্গলবার এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে দিল্লি 10/11 ঘটনা মর্মান্তিক বলেও উল্লেখ করেন তিনি। বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজনাথ। সংবাদ সংস্থা পিটিআই দিল্লি পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 12, আহত অন্তত 20। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে লাল সিগন্যালে থামা হুন্ডা i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তো বটেই, গোটা দেশে শোরগোল শুরু হয়। বিস্ফোরণের নেপথ্যে কী কারণ তা এখনো স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্তারিত তদন্তের পরই এই ব্যাপারে আলোকপাত করা সম্ভব হবে। রাজনাথও একই কথা বলেন। পাশাপাশি এও বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। দিল্লির বিস্ফোরণের ঘটনায় পুলিশ তো বটেই, পাশাপাশি একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। ঘটনার পরপরই লালকেল্লার সামনে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় তদন্তকারী সংস্থার দল। এছাড়া এনএসজি এবং ফরেন্সিক দলও জড়িত এই ঘটনার তদন্তে। কি কারণে বিস্ফোরণ তা এখনো নিশ্চিত করে না জানা গেলেও তদন্তকারীদের নজরে রয়েছে ওই i20 গাড়িটি। গাড়ির নাম্বার প্লেট দেখে চিহ্নিত করা হয়েছে গাড়ির মালিককে। জানা যায় গাড়িটি হরিয়ানার, রেজিস্ট্রেশন হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সলমানের নামে। তাকে সোমবার রাতেই গ্রেফতার করা হয়। যদিও সূত্রের খবর, তিনি পুলিশকে জানিয়েছেন গাড়িটি তিনি বিক্রি করে দেন, তবে কাগজপত্রে নাম পরিবর্তন করা হয়নি। তদন্তকারীরা জানিয়েছেন যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সোমবার তাতে একজনই ছিলেন। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 4 জনকে। যদিও তাদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি, তবে তারা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত কিনা তা স্পষ্ট নয়। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির নিরাপত্তায় গাফিলতি, তদন্তে আদালতের নজরদারিতে সিট গঠনের দাবি অভিষেকের। বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। সকালে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সন্ধ্যায় বিস্ফোরণ। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের দাবিতে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক স্যান্ডেলে অভিষেক লেখেন, আমি দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গভীরভাবে শোকাহত। বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি হয়েছে, অনেকেই জখম হয়েছেন। স্বজনহারা পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই, জখমদের দ্রুত আরোগ্য কামনা করি। দিল্লির প্রাণকেন্দ্রের ঘটনায় আমি সত্যিই বিস্মিত। দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, তাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষার। কিভাবে নিরাপত্তায় এত বড় গাফিলতি হল? তিনি আরও লেখেন, সোমবার সকালে ফরিদাবাদে 350 কেজির কাছাকাছি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনা অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেওয়ার মতোই। সত্য উদ্ঘাটনে এবং দোষীদের চিহ্নিত করতে প্রয়োজনে আদালতের নজরদারিতে সিট গঠন করা হোক। উল্লেখ্য, দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে কোনো জঙ্গি সংগঠন রয়েছে কিনা তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে তদন্তের গতিপথ যেন তেমনই ইঙ্গিত করছে। তদন্তে নেমে শতাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, সোমবার সন্ধ্যায় বিস্ফোরণের আগে বিকেল 4টের দিকে ঘাতক গাড়িটি প্রবেশ করে সুনহেরি মসজিদের পার্কিং লটে। সেখানে প্রায় 3 ঘন্টা ছিল গাড়িটি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্কিং লট থেকে বেরোনোর সময় গাড়িতে একজনই ছিল। সেই মেট্রো স্টেশনের সামনে পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে বিস্ফোরণ ঘটায়। এনএসজি এবং এফএসএল টিমের তদন্ত রিপোর্টে স্পষ্ট হবে এটি ঠিক কী ধরনের বিস্ফোরণ ছিল। তবে বিস্ফোরণ স্থল ও যেভাবে দেহগুলি পুড়ে গিয়েছে তাতে অনুমান আইইডি বা ওই ধরনের কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। হামলার ধরন দেখে তদন্তকারীরা অনুমান করছেন এর নেপথ্যে জৈশ-ই মোহাম্মদের হাত রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ একাধিক শহরে। এই ঘোষণায় কিছুক্ষণের মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন এমনকি হোটেলে শুরু হয়েছে নাকা চেকিং। সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ একাধিক শহরে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কলকাতার বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন এমনকি হোটেলেও শুরু হয়েছে নাকা চেকিং।
সোমবার রাতেই লালবাজার থেকে শহরের সমস্ত থানাকে বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় শুরু হয়েছে নাকা চেকিং। পাশাপাশি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও লজেও শুরু হয়েছে তল্লাশি। সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গুরুত্বপূর্ণ ভবন, সরকারি দপ্তর এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। এই সকল নজরদারি বাড়ানো হয়েছে কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রেও। মেট্রো কর্তৃপক্ষ পৃথকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, দিল্লির ঘটনায় ইতিমধ্যেই গভীরভাবে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। সোমবার সন্ধ্যা 6:55 নাগাদ দিল্লির লালকেল্লায় অদূরে মেট্রো স্টেশন 1 নম্বর গেটের পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় আশেপাশের গাড়িতে থাকা আরও 3টি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। সূত্রের খবর, মৃতের সংখ্যা অন্ততপক্ষে 9 জন, আহত একাধিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ঘটনায় তদন্তভার নেওয়ার পরই জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বোম নিষ্ক্রিয়কারী ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞ দল। বিস্ফোরণের স্থল ঘিরে ফেলা হয়েছিল এবং বর্তমানে চলছে তল্লাশি ও প্রমাণ সংগ্রহ। প্রাথমিকভাবে বিস্ফোরণে প্রকৃত এবং ব্যবহৃত বিস্ফোরক নির্ধারণের কাজ শুরু করেছে NSG ও ফরেনসিক দল। অন্যদিকে মালদা জিআরপি সূত্রে খবর, দিল্লির বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিকে হাই অ্যালার্ট জারি করেছে জিআরপি। এছাড়াও অসম গুয়াহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা, হাওড়া, শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে, সেই ট্রেনগুলোতে বিশেষ নজরদারি শুরু করেছে জিআরপি পুলিশ। সঙ্গে পুলিশি কুকুর নিয়েও নজরদারি চালানো হচ্ছে। সঙ্গে ডাউন কামরূপ এক্সপ্রেসেও নজরদারি চলছে। প্যাসেঞ্জারদের ব্যাগ চেকিং শুরু হয়েছে। এর পাশাপাশি পার্সেলগুলোও চেক করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর দ্বিতীয় দফায় ভোটের দিনই মিলল বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর। বিহারে দ্বিতীয় তথা শেষ দিনের নির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর দ্বিতীয় দফায় ভোটের দিনেই মিলল বিজেপি ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে হাতাহাতির খবর। জানা যাচ্ছে, আরারিয়ার এক বুথের সামনে গন্ডগোল বাধে। কংগ্রেস সমর্থকদের অভিযোগ, বহু বিজেপি সমর্থককে নিয়ে আসা হয় কংগ্রেস ভোটারদের মারধর করার জন্য, আর সেখান থেকেই গোলমালের সূত্রপাত। পাশাপাশি নওয়াদাতেও এক বিজেপি প্রার্থী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের কথা জানা গিয়েছে। অন্যদিকে আরওয়ালে ভোটগ্রহণ চলাকালীনই প্রিসাইডিং অফিসার অরবিন্দ কুমারের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল 7টা থেকে 20টি জেলায় 112টি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ। আর তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, আমি বিহারের সকল ভোটারের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছি, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে যারা ভোট দিচ্ছেন তারা যেন নয়া রেকর্ড গড়তে পারেন। পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা, যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, তারা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোট দানে অনুপ্রাণিত করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড়। আচমকাই রটে যায় ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। ধর্মেন্দ্রকে নিয়ে যোগী রাজনাথের পোস্টে পড়ে যায় শোরগোল। এরপরই বাবা বেঁচে আছেন বলে জানালেন কন্যা এশা দেওয়াল। সরব হন হেমাও। সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। আচমকাই রটে যায় ভেন্টিলেশনে রয়েছেন ধর্মেন্দ্র। এই নিয়ে 15 দিনের ব্যবধানে 2 বার হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। সোমবার থেকেই ধর্মেন্দ্রর মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা জারি হয়েছে। রটে যায় ধর্মেন্দ্র ইহলোকের মায়াত্যাগ করে পরলোকের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার সকালে গোটা দেশ জুড়ে যখন কান্নায় ভেসে যাচ্ছে, সেই আবহে কন্যা এশা দেওয়াল আশ্বস্ত করলেন বাবা এখনো বেঁচে রয়েছে। মঙ্গলবার সকালবেলা ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে ছুটে যান এশা। সোশ্যাল মিডিয়ায় এশা লিখলেন, গণমাধ্যমগুলি অতি রঞ্জিত করে মিথ্যে খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং উনি সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, আমাদের পরিবারকে একটু একান্তে থাকতে দিন। বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ। এরপরই সরব হন হেমাও। এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, যা ঘটেছে তা ক্ষমার অযোগ্য।
দায়িত্বশীল চ্যানেলগুলি কিভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন? এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন আর আমাদের একান্তে থাকতে দিন। বিজেপির সাংসদ নায়িকা এই পোস্টের পরই নেট ভুবনে কৌতূহল, দায়িত্ব জ্ঞানহীন আচরণ বলতে কি তাহলে নিজের দলকেই বিতলেন নাকি হেমার নিশানায় যোগী রাজনাথ? প্রসঙ্গত মঙ্গলবার সকালে ধর্মেন্দ্রর মৃত্যুর জল্পনার শিলমোহর বসায় জাতীয় স্তরের এক সংবাদ সংস্থা। তারপর থেকে সোশ্যাল পাতা জুড়ে বলিউডের হি ম্যানের জন্য শোক বার্তার ভিড় নেট ভুবনে। এমনকি খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোক জ্ঞাপন করেন। আর তাতেই দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর। যোগী আদিত্যনাথ শোক বার্তায় লেখেন, ধর্মেন্দ্রর মৃত্যু সিনেমা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। অভিনেতার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার এবং ভক্তকুলের জন্য এই কঠিন সময়ে শক্তি প্রার্থনা করছেন। অন্যদিকে রাজনাথ সিং ধর্মেন্দ্রকে বহুমুখী প্রতিভার অধিকারী বলে সম্বোধন করে লেখেন, ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রর অবদান চিরকাল থাকবে। যদিও এক্স হ্যান্ডেলে সেই দুটি পোস্ট আর নেই, উভয় পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।